কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন শহরের কাছে অবস্থিত হবে? তো এটা হয়ে যাবে ভারতের যে গুজরাট রাজ্য আছে সেই গুজরাট রাজ্যের সুরাটে অবস্থিত কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো প্রথমত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতবর্ষের মধ্যে প্রথম যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটা হচ্ছে মহারাষ্ট্রের তারাপুর এবং সেটা শুরু হয় 1969 অর্থাৎ 1969 সালে প্রথম শুরু হয়। আর বর্তমানে যদি দেখি যে ভারতবর্ষের মধ্যে বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটা কিন্তু এই মহারাষ্ট্রের তারাপুরটাই হচ্ছে বৃহত্তম। আচ্ছা, 2020 সালের একটা তথ্য আছে যে 2020 সালের যে আপডেটটা, যে 2020 সালের তথ্য অনুসারে ভারতের সর্বাধিক পারমাণবিক শক্তি উৎপাদক যে রাজ্য, কোথায় সবথেকে বেশি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হয় সেটা হচ্ছে তামিলনাড়ু। কী হবে? তামিলনাড়ু। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হয়ে যাবে গঙ্গা ও ব্রহ্মপুত্রের বদ্বীপ। অপশান এ হয়ে যাবে গঙ্গা ও ব্রহ্মপুত্রের বদ্বীপ। দাক্ষিণাত্য মালভূমির উচ্চতা কত? দাক্ষিণাত্য মালভূমির উচ্চতা মোটামুটি 600 থেকে 700 মিটার। 600 থেকে 700 মিটার। ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ট্রপিক প্রতি বছর পালন করা হয় কত তারিখে? তো ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ট্রপিক্স এটা হচ্ছে 29শে জুন। তো আমরা জানি যে কর্কট ক্রান্তি মকর ক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চল বলা যেতে পারে। তো এই যে ইন্টারন্যাশনাল ডে অফ ট্রপিক্স এটা কেন পালন করা হয়? যে জীববৈচিত্র্য তথা জীববৈচিত্র্য যেন ঠিকঠাক ব্যালেন্স থাকে বা সেগুলোর উপরে যে সচেতনতা, এই যে বন-টন যে কেটে ফেলা হয় সেই সমস্ত ব্যাপারগুলোতে সচেতনতা বৃদ্ধি করার জন্য কিন্তু ইন্টারন্যাশনাল ডে অফ ট্রপিক্স পালন করা হয় প্রতি বছর 29শে জুন। পরের প্রশ্ন দেখো, 5 নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যে কালবৈশাখী ঝড় যেটা বরদৈচিলা নাম নিয়েছে। তো বরদৈচিলা এই যে কালবৈশাখী ঝড়টা সেটা কোন রাজ্যে এই নামটা রয়েছে? তো আসামে যে কালবৈশাখী ঝড় সেটাকে কিন্তু বরদৈচিলা বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে অপশান এ হবে সঠিক অ্যান্সার। কী পড়লাম আমরা? কাকরাপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সুরাটে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র। আর দাক্ষিণাত্য মালভূমির গড় উচ্চতা 600 থেকে 700 মিটার। ঠিক আছে। আর ইন্টারন্যাশনাল ডে অফ ট্রপিক্স সেটা হয়ে যাবে 29শে জুন। বরদৈচিলা যে কালবৈশাখী ঝড় সেটা কিন্তু আসামে এই নামে পরিচিত। পরের প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? রাতকানা সাধারণত ভিটামিন এ এর অভাবে হয়। রিকেট রোগটা কিন্তু ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। স্কারভি হচ্ছে ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। পরের প্রশ্ন, কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া? আচ্ছা, ব্যাবিলাস নাইট্রোসোমোনাস নাকি সিউডোমোনাস নাকি রাইজোবিয়াম? এটা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, অ্যান্সার হবে অপশান সি, সিউডোমোনাস হচ্ছে একটা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। বলছে যে সরীসৃপের মধ্যে কার 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড রয়েছে? তো 4টে প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড অর্থাৎ অলিন্দ, 2টো অলিন্দ এবং 2টো নিলয় রয়েছে। এর মধ্যে কার? সেটা হবে কুমিরের। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। স্তন্যপায়ী প্রাণীর নিষেক কোথায় সংগঠিত হয়? স্তন্যপায়ী প্রাণীদের নিষেক সংগঠিত হয়, আচ্ছা অপশানগুলো দেখো, ডিম্বাশয়, জরায়ু, ফ্যালোপিয়ান টিউব নাকি গোবিনী। তো এটা অ্যান্সার কিন্তু ফ্যালোপিয়ান টিউব বা যেটাকে আমরা ডিম্বনালী বলি, সেখানে সম্পন্ন হয়। ঠিক আছে, অপশান সি হবে সঠিক অ্যান্সার। নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়? ডেঙ্গু জ্বর, হাম, স্মলপক্স নাকি নিউমোনিয়া? তো এটা অ্যান্সার হয়ে যাবে নিউমোনিয়া। ওকে, অ্যান্সার হবে নিউমোনিয়া। এটা হচ্ছে মেনলি ভাইরাস গঠিত রোগ, ব্যাকটেরিয়া গঠিত রোগ। যে নিউমোনিয়াটা মেনলি হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ। তো কোন কোন ব্যাকটেরিয়া? এটা বিশেষ করে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি নামে একটা ব্যাকটেরিয়া থাকে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। ঠিক আছে, আর তাছাড়াও আরও অনেক রকম যেমন মাইকোপ্লাজমা নিউমোনিয়া এটাও হয়, মাইকোপ্লাজমা নিউমোনিয়া আর হলো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। তো এই সমস্ত ব্যাকটেরিয়ার প্রভাবে কিন্তু এটা নিউমোনিয়া রোগটা হয়ে থাকে। ওকে, তাহলে রিকেট হচ্ছে ভিটামিন ডি, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে সিউডোমোনাস, আর হচ্ছে 4টে প্রকোষ্ঠ যদি বলে সেটা হবে কুমির। আর স্তন্যপায়ী প্রাণীর নিষেক কোথায় হয়? সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউবে। আর কোনটি ভাইরাসজনিত রোগ নয়? নিউমোনিয়া। ঠিক আছে, নিউমোনিয়া ভাইরাস জনিত নয়, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত মেইনলি। নেক্সট দেখো, কম্প্যাক্ট ডিস্ক যেটাকে আমরা বলছি সিডি। তো সিডিতে যে বর্ণালী দেখা যায় তার কারণ কি? তোমরা যদি দেখো সিডিগুলোতে যে
একটা আলোর দেখা যায় অনেকটা সেই রামধনুর মতো। তো সেটা কেন হয়, সেটা কিসের জন্য হয়, সেটা হচ্ছে অপবর্তন। ঠিক আছে, অ্যান্সার হবে অপশান সি। অপশানগুলো দেখো, প্রতিসরণ, প্রতিফলন, অপবর্তন আর হচ্ছে সমবর্তন। তো অ্যান্সার হয়ে যাবে এটা হচ্ছে অপবর্তন। পরের প্রশ্ন কি আছে, 12 নম্বর, এলপিজি এর সংমিশ্রণে থাকে। তো এলপিজির সংমিশ্রণে কি কি থাকে? মিথেন বিউটেন, প্রোপেন বিউটেন, ইথেন প্রোপেন নাকি ইথেন বিউটেন? এটা অ্যান্সার বি হয়ে যাবে, প্রোপেন এবং বিউটেন। ঠিক আছে, এলপিজিতে থাকে প্রোপেন এবং বিউটেন। হাতের তালুতে রেখে ব্যবহারযোগ্য কম্পিউটার কোনটি? হাতের তালুতে রাখা যাবে এরকম একটা ব্যবহারযোগ্য কম্পিউটার কি হবে? ল্যাপটপ, ডেস্কটপ, পামটপ নাকি সুপার? এটা হয়ে যাবে পামটপ। তো আমাদের কোশ্চেনের মধ্যে কিন্তু অ্যান্সারটা লুকিয়ে আছে অলরেডি, হাতের তালু আর আছে এখানে পামটপ। ভারতবর্ষের কোন রাজ্যে ফনি যে সাইক্লোন, সেই সাইক্লোনের জন্য সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? তো ফনি আমরা জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলেও ফনি ঝড়টা হয়েছিল, সাইক্লোনটা এসেছিল। তো এটা হয়ে যাবে ওড়িশাও। তো ওড়িশা উপকূল বা ওড়িশা যে রাজ্যে, সেখানে কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। পরের প্রশ্ন, মণিপুরী নৃত্যশিল্পীদের ব্যবহৃত পোশাককে কি বলা হয়? তো মণিপুরী নৃত্যশিল্পীদের যে ব্যবহৃত পোশাক সেটাকে বলা হচ্ছে, আচ্ছা কি কি আছে, মন্দিরা, আমাদ, খিলানা নাকি কামিল? এটা হয়ে যাবে কামিল, বা সেটাকে আমরা কুমিলও বলে থাকি। ঠিক আছে, কামিল বা কুমিল, এটা হচ্ছে তাহলে মণিপুরী নৃত্যশিল্পীদের ব্যবহৃত পোশাককে বলা হচ্ছে। চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে এসেছিলেন কার শাসনকালে? তো হিউয়েন সাং আসেন হর্ষবর্ধনের রাজত্বকালে। ঠিক আছে, হর্ষবর্ধনের রাজত্বকালে। বলা হচ্ছে যে নিম্নলিখিত কোন গ্রন্থখানি বলবনের সময়কাল পর্যন্ত বিবর্তিত বিবরণ প্রদান করে? তাহলে বলবনের সময়কাল পর্যন্ত বিবরণ প্রদান করে। এটা তহকিকিহীন তারিকি ফিরোজ শাহী, শাহনামা নাকি চাচানামা? অ্যান্সার হবে তারিকি ফিরোজ শাহী, অপশান সি হবে তারিকি ফিরোজ শাহী। পশ্চিমবঙ্গের এক্সপোর্ট প্রসেসিং জোন অর্থাৎ ইপিজেড, তো আমরা এর আগে পড়েছিলাম স্পেশাল ইকোনমিক জোন। তো এটা হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। এর কার্যাবলীর যে সূত্রপাত সেটা কোথায় হয়? সেটা হচ্ছে ফলতায়। ঠিক আছে, ভারতের মানে ওয়েস্ট বেঙ্গলের যে দক্ষিণ চব্বিশ পরগনা, সেই দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায়। পরের প্রশ্ন, বাণিজ্যের উদ্দেশ্যে কারা ভারতে প্রথম এসেছিল? তো ফরাসি, ওলন্দাজ, পর্তুগিজ নাকি ইংরেজ? তো সর্বপ্রথম এসেছিল পর্তুগিজরা। কারা এসেছিল? পর্তুগিজরা এসেছিল। বন্দে মাতরম বলছে ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? বন্দে মাতরম গাওয়া হয়েছিল 1896 সালে কলকাতা অধিবেশনে প্রথম বন্দে মাতরম গাওয়া হয়। অপশান সি হবে সঠিক আনসার। আয়তনের হিসেবে পৃথিবীতে ভারতের স্থান কত? আয়তনের দিক থেকে ভারতের স্থান কিন্তু পৃথিবীতে সপ্তম স্থান, সপ্তম। পরের প্রশ্ন, লোকসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? তো প্রথম লোকসভার নির্বাচন 1951-52 সালে হয়। তো এখানে হবে 1952 সালে। উদ্ভিদদেহে প্রোটিন উৎপাদনের জন্য কোন গ্যাস দরকার? তো এটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। উদ্ভিদের জন্য নাইট্রোজেন গ্যাস খুবই দরকারি। এবং আমরা যদি দেখি যে নাইট্রোজেন গ্যাস উদ্ভিদ কিন্তু সরাসরি বাতাস থেকে গ্রহণ করতে পারে না, যদিও বা বাতাসে নাইট্রোজেনের পরিমাণ অনেক বেশি, কিন্তু উদ্ভিদ সেটা সরাসরি গ্রহণ করতে পারে না। সেটা কিভাবে গ্রহণ করে? সেটা কিন্তু মাটির মাধ্যমে, তাদের মূলের মাধ্যমে কিন্তু সেটা তারা গ্রহণ করে থাকে। তাহলে বাণিজ্যের ক্ষেত্রে সর্বপ্রথম ভারতে আসে পর্তুগিজরা। আর জাতীয় কংগ্রেসের যে বন্দে মাতরম গানটা প্রথম গাওয়া হয় 1896 সালে। আয়তনের দিক থেকে ভারতে হচ্ছে সপ্তম স্থান। আচ্ছা, তোমরা কমেন্ট করবে আয়তনের দিক থেকে যে বাকি যে 6টা দেশ রয়েছে, সেই 6টা দেশ পরপর তোমরা একটু কমেন্ট করবে কি কি রয়েছে। লোকসভার প্রথম অধিবেশন সেটা হচ্ছে 1951-52, তো 52 হয়ে যাবে। আচ্ছা, পরেরটা তো নাইট্রোজেন। পরের প্রশ্ন দেখো, ক্যাট ওমেন চরিত্রের সৃষ্টিকর্তা কে? তো এটা অপশান সি হয়ে যাবে এক ও বি, অর্থাৎ বিল ফিঙ্গার এবং বব কিন। বিল ফিঙ্গার আর হচ্ছে বব কিন, এরা দুজনে ক্যাট ওম্যান চরিত্রের সৃষ্টিকর্তা। প্রথম ব্যাটসম্যান যিনি 500টি আন্তর্জাতিক ছক্কা মেরেছিলেন তিনি কে? অ্যান্সার হবে ক্রিস গেল।
কোন সিপিএমএফ বা পিএফ ইন্দো-চীন সীমান্ত পাহারা দেয়? ইন্দো-চীন সীমান্ত, ভারত এবং চীনের যে সীমান্ত সেটা পাহারা দেয় আইটিবিপি। ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ, ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ। কাজের জন্য খাদ্য বা ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম ভারতে প্রথম কবে চালু হয়েছিল? এই প্রোগ্রামটা ভারতে প্রথম কবে চালু হয়েছিল? কাজের জন্য খাদ্য, এটা হচ্ছে 1977 সালে, 1977। অপশান বি হবে সঠিক অ্যান্সার। সাইক্লোন এক্সারসাইজের তৃতীয় সংস্করণ সম্প্রতি ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? তাহলে সাইক্লোন যে এক্সারসাইজ, বিভিন্ন রকম এক্সারসাইজগুলো হয়, তো সেটা বলছে সাইক্লোন এক্সারসাইজটা তৃতীয় সংস্করণটা সেটা কোন রাজ্যে হয়? এটা হবে রাজস্থানে। 2025 সালে আইপিএলে প্রসিদ্ধ কৃষ্ণা মোট কয়টি উইকেট নিয়ে পার্পেল ক্যাপ, তো যারা সব থেকে বেশি উইকেট নেয় তারা পার্পেল ক্যাপ জয়লাভ করে। তো কতগুলো সে উইকেট নিয়েছিল? সে টোটাল কিন্তু 25টা উইকেট নিয়েছিল 15টা ম্যাচে টোটাল। তো এই যে প্রসিদ্ধ কৃষ্ণা, সে কিন্তু গুজরাট যে টাইটান্স, সেই গুজরাট টাইটান্সের দলের হয়ে কিন্তু খেলেছিল। বলা হচ্ছে এবারের বিজয় হাজারে ট্রফি, তো বিজয় হাজারে ট্রফি প্রথমত কিসের সাথে যুক্ত? এটা কিন্তু ক্রিকেটের সাথে যুক্ত। তো বিজয় হাজারে ট্রফি কারা জয়লাভ করেছে? এটা অ্যান্সার হবে কর্ণাটক। ঠিক আছে, অ্যান্সার কী হবে? অপশান ডি হয়ে যাবে, কর্ণাটক। আর যদি আমরা ক্রিকেটের ক্ষেত্রে যেটা দেখলাম যে 2025 সালের যে আইপিএল খেলা হয়েছিল, সেই আইপিএল খেলায় পার্পেল ক্যাপ তাহলে জয়লাভ করে কে? যে প্রসিদ্ধ কৃষ্ণা। আচ্ছা, তাছাড়াও আরও একটা ক্যাপ দেওয়া হয়, টুপি দেওয়া হয় যে সব থেকে বেশি রান করে, সেটাকে আমরা বলি অরেঞ্জ ক্যাপ। কি বলা হয়? অরেঞ্জ ক্যাপ বলা হয়, অরেঞ্জ ক্যাপ আর কি। এবার দেখো অরেঞ্জ ক্যাপ কে পেয়েছে? যে সাই সুদর্শন সেটা পেয়েছে, ঠিক আছে। তো তিনি রান করেছিলেন 759, 759 রান করেছিলেন 15টা ম্যাচে। আর ইনি উইকেট নিয়েছেন কটা? মানে প্রসিদ্ধ কৃষ্ণা 25টি উইকেট নিয়েছে। ওকে।